গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখে নেব পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ চ্যাপ্টারের ওপর আমাদের সেকেন্ড মক টেস্ট সিরিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 9টি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 0.0001 মিলিগ্রাম পার লিটার। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় কোনটি? মাটি, বাতাস, সমুদ্র এবং পাথর। এর সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্র। গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? অতিবেগুনি, ইনফ্রারেড, সৌর বিকিরণ, এ এবং বি উভয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অতিবেগুনি বিকিরণের। বায়োডাইভার্সিটি শব্দটি কত সালে প্রচলিত হয়? বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলিত হয় 1985 সালে। অপশান এ সঠিক উত্তর। ভারতে কটি হটস্পট অঞ্চল আছে? ভারতে কটি হটস্পট অঞ্চল আছে? এর সঠিক উত্তর হবে অপশান 2টি। এখানে হটস্পট বলতে আমরা পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতমালা এই দুটোকে ধরবো। এছাড়া তোমরা জানো বর্তমানে কিন্তু ভারতে 4টি হটস্পট জোন আছে। এর মধ্যে আমরা সুন্দাল্যান্ড এবং ইন্দোবার্মাকেও ধরে নিই। যেহেতু এখানে অপশানে 4 নেই, সেহেতু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2টি। জাতীয় উদ্যানের ধারণা প্রথম কে দেয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জর্জ ক্যাটলিন। 38 নম্বর প্রশ্নের উত্তর, অ্যাসিড বৃষ্টি পিএইচ মাত্রা কত হয়? অ্যাসিড বৃষ্টির পিএইচের মাত্রা হয় 3.4 থেকে 4.6। কারণ এছাড়া এই যে রেশিওটা আছে অপশান সি এর, এটা কিন্তু আমাদের প্রশম দ্রবণের যে পিএইচ সেটাই হয়, প্রশম দ্রবণের পিএইচ। আর এটা যেটা হয় এটা অ্যাসিডেরই পিএইচ, কিন্তু এটা খুব তীব্র অ্যাসিড বৃষ্টির তীব্রতা এতটাও হয় না। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয়? জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন হয় 2002 সালে। পানীয় জলের বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কত হওয়া প্রয়োজন? 1 ppm। পরবর্তী প্রশ্ন, রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয়? রাস্তার দুপাশে গাছ লাগানোকে গ্রিন হাউস প্রতিরোধ প্রকল্প, গ্রিন মুভমেন্ট, গ্রিন মাফলার প্রকল্প এবং গ্রিন বেঞ্চ। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন মাফলার প্রকল্প। পরবর্তী প্রশ্ন, ম্যাব এর পুরো নাম কি? ম্যাবের পুরো নাম কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ বা বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তো এখানে আমরা দেখে নেব সঠিক উত্তর কোথায় আছে। ফার্স্টে বলেছে ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল প্রোগ্রাম, এটা সঠিক উত্তর নয়। ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি প্রোগ্রাম, এটাও সঠিক উত্তর নয়। অপশন সি হয়ে যাবে এটার আমাদের সঠিক উত্তর, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রামও নয়। শব্দদূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়? শব্দদূষণ কিন্তু আমাদের অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। তো থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনালিন হবে আমাদের সঠিক উত্তর। এছাড়া আর অন্য কোনো হরমোন শব্দদূষণের ফলে ক্ষরিত হয় না। শব্দদূষণ হলে আমাদের দেহের মধ্যে সাধারণত কিছু প্রতিক্রিয়া দেখা যায়, যেমন আমাদের হৃদস্পন্দন বৃদ্ধি পেতে পারে বা আমাদের মাথা ব্যথা হতে পারে। এর সাথে সাথে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়, কারণ এই অ্যাড্রিনালিন হরমোনকে আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলবো। আমরা যখন খুব বেশি শব্দ হচ্ছে এরকম অঞ্চলে থাকি, তখন এই হরমোন আমাদের মধ্যে ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন এককে ওজন হোল মাপা হয়? সেন্টিমর্গান, ডেসিবেল, ডবসন এবং মিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডবসন। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ, কর্ণাটকে অবস্থিত। এসপিএম হলো এক প্রকার বায়ু দূষক, জল দূষক, শব্দ দূষক এবং কোনোটি নয়। খুবই সহজ প্রশ্ন। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার। এর আগের দিনের ক্লাসে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষক। এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার আমরা বায়ু দূষকের সাথে রিলেটেড। পরবর্তী প্রশ্ন, জাতীয় উদ্যান নিম্নের কোন প্রকৃতির সংরক্ষণ? এক্সিটু, ইনসিটু, এক্সিটু এবং ইনসিটু উভয় প্রকৃতির এবং কোনোটি নয়। জাতীয় উদ্যান অর্থাৎ একটি বনাঞ্চলের মধ্যেই প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা। তো প্রাণীদের নিজস্ব স্বাভাবিক বাসস্থানে যখন তাদেরকে আমরা সংরক্ষণ করে রাখবো, তখন সেটা কিন্তু আমাদের ইনসিটু সংরক্ষণে হয়ে যাবে। এক্সিটু সংরক্ষণের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমাদের জু হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের বোটানিক্যাল গার্ডেন এটাও কিন্তু আমাদের এক্সিটু সংরক্ষণের উদাহরণই হবে। যাই হোক, বটানিক্যাল গার্ডেন হতে পারে, তার সাথে সাথে আমাদের জিন ব্যাংক আছে, যে সেই জিন ব্যাংক হতে পারে। এই সবই আমাদের এক্সিটু
প্রকৃতির সংরক্ষণ। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে, 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলেছে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী পরিচিত গ্যাস কোনটি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড। এর সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কিয়োটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য কি? কিয়োটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য ছিল গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো। তাহলে প্রথমেই যখন আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি, আমরা আর পরের অপশনে যাব না। দেখে নেব পরবর্তী প্রশ্ন 51। বিশ্ব উষ্ণায়ন, এটা অ্যাকচুয়ালি উষ্ণায়ন হবে, যাই হোক, বিশ্ব উষ্ণায়ন নিম্নলিখিত কোনটির দ্বারা নিয়ন্ত্রণ করা যায়? অরণ্য নিধনের হার এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, অবশ্যই এটা হতে পারে। অরণ্য নিধনের হার এবং শক্তি ব্যবহারের দক্ষতা হ্রাস করে, না শক্তি ব্যবহারের দক্ষতা এখানে জরুরি নয়। অরণ্য নিধনের হার বৃদ্ধি করে এবং জনগোষ্ঠীর বৃদ্ধির হার হ্রাস করে, না অরণ্য নিধন করে আমরা বিশ্ব উষ্ণায়নকে সামলাতে পারবো না। তো বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যেটা দরকার, অপশন এ, অরণ্য নিধনের হার এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে। পরবর্তী প্রশ্ন, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন নিম্নলিখিত কোন ঘটনার জন্য দায়ী? ওজোন স্তরের বিশ্লিষ্টকরণ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন জোড়াটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সিএফসি অপশন বি বলেছে, এবং নাইট্রিক অক্সাইড। পরবর্তী অপশন বি বলেছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। পরবর্তীকালে বলেছে CH4 হবে, অ্যাকচুয়ালি এটা মিথেন, CH1 হয় না, CH4 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং অপশন 4 বলেছে কার্বন ডাইঅক্সাইড এবং CH, হয়তো এখানে CH4ই এগেইন হবে, CH4। তো আমাদের 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। এটা কিন্তু গ্রিনহাউস প্রভাব সৃষ্টির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্যাডমিয়ামের দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ক্যাডমিয়ামের দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? এর আগের দিন আমরা পড়েছি ইথাই যেটা, সেটা কিন্তু ক্যাডমিয়ামের দূষণের ফলে হয়। এর সাথে আমরা দেখে নেব মিনামাটা আমাদের পারদের দূষণের ফলে হয়। অ্যানিমিয়া আমাদের ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন B12 জন্য অভাবে হয়। আর নিউমোনিয়া তো অবশ্যই তোমরা জানো, একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, নর্মাল। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? মিথাইল আইসোসায়ানাইট, ইথাইল আইসোসায়ানেট এবং ইথাইল আইসোসায়ানাইড। তো মিথাইল আইসোসায়ানেট এটাই হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইউট্রিফিকেশন প্রধানত দেখা যায়? সমুদ্রের জলে, মরুভূমিতে, মিষ্টি জলের হ্রদে এবং পাহাড়ি অঞ্চলে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মিষ্টি জলের হ্রদে। সমুদ্রের জলে হবে না, কারণ সমুদ্রের জলের ওপরে আমরা অ্যালকাল ব্লুম দেখতে পাই না, ইউট্রিফিকেশনের ফলে অ্যালকাল ব্লুম হবে। জলের মধ্যেই হবে, তো মরুভূমিতে বা পাহাড়ি অঞ্চলে হবে না। অপশন সি হবে সঠিক উত্তর, মিষ্টি জলের হ্রদে। পরের প্রশ্ন, লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে? লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে? অপশন বি, বায়ু দূষণ হবে সঠিক উত্তর। কারণ আমরা দেখে থাকি যে বায়ুতে যদি সালফারের দূষণ বেশি হয় তাহলে লাইকেন কালো হয়ে যায় বা লাইকেনের যে পরিমাণ সেটা কমে যেতে থাকে। তো লাইকেন বায়ু দূষণকে নির্দেশ করে। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1974 সালে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নদীর জলের বিওডির মাত্রা কত? বিওডির মাত্রা কিসের ওপর নির্ভর করে বা কি করে আমরা বুঝতে পারবো? এর সঠিক উত্তর দেখে নেব আমরা অপশনগুলো। বিওডির মাত্রা জলে সালমোনেলা ব্যাকটেরিয়ার পরিমাণ নির্দেশ করে, শৈবাল ব্লুমস সৃষ্টি হয়ে অপরিবর্তিত থাকবে, নদীর জলে পয় প্রণালীর বর্জ্য পদার্থ মিশলে বৃদ্ধি পায় এবং জলে অক্সিজেনের ঘনীভবনের মাত্রা বৃদ্ধি পায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নদীর জলে পয় প্রণালীর বর্জ্য পদার্থ মিশলে বৃদ্ধি পায়। পয় প্রণালীর বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তারা যদি নদীর জলে মিশে যায় তাহলে তারা শ্বাস প্রশ্বাসের জন্য বেশ কিছু পরিমাণ অক্সিজেন নিয়ে নেয়। এটাই আমাদের বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরবর্তী প্রশ্ন, ডিডি দ্রুত খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কারণ ডিডি হলো জলে দ্রবণীয়। তো এই ছিল আজকে আমাদের 30টি প্রশ্ন নিয়ে তোমাদের যে মক টেস্ট সিরিজ, সেটি দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় আবার অনেক নতুন একটি ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো খুবই গুরুত্ব সহকারে করবে, আর এর থেকেই পেয়ে যাবে তোমাদের আপকামিং ANM GNM পরীক্ষার জন্য 100% কমন।